This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH ঠোঁটকাটা স্পেশালের শুরুতেই আমাদের বড় পর্দায় আপনাদের দেখাবো প্রত্যেক দিনের মতো টপ 10 ব্রেকিং। 1 নম্বর ব্রেকিং, ধর্ষণের অভিযোগের তদন্তে কার্তিক মহারাজকে তলব, মানে থানায় তলব। কাল নবগ্রাম থানা, মুর্শিদাবাদের নবগ্রাম থানা তলব করেছে। 2, অনির্দিষ্টকাল বন্ধ সাউথ ক্যালকাটা ল কলেজ, যাতে তদন্তে কোনো বিঘ্ন না হয়। আজকে গভর্নিং বডির মিটিং ছিল, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 3 নম্বর ব্রেকিং, যা করেছি দাদার কথায় দাবি জায়েব প্রমিতের, জায়েব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ সূত্রেই দাবি যে এরা দুজনই দাবি করেছে তারা যা করেছে, ভিডিওগ্রাফি এবং যেভাবে যত রকম সহযোগিতা করেছে ওই নারকীয় ঘটনায়, সেটা সবটাই মনোজিতের নির্দেশে। 4, ফুটেজ দেখিয়ে ফের ঘনিষ্ঠ হতে চেয়েছিল মনোজিৎ, এটাও তদন্তকারীর সূত্রে আমরা জানতে পারছি, এটাও তদন্তেই উঠে এসেছে। পুলিশি জেরায় দাবি প্রমিত ও জাইবের, যে কথা বলছিলাম, যে তারা জানিয়েছে যে যা করেছে দাদার নির্দেশে করেছে। 6 নম্বর, ঘটনার দিন গার্ডের ফোন, মানে নিরাপত্তারক্ষীর ফোন কেড়ে নেওয়া হয়, যে গার্ডকেও অ্যারেস্ট করা হয়েছে। 7 নম্বর, জিজ্ঞাসাবাদের দাবি ওই নিরাপত্তারক্ষীর। 8 নম্বর ব্রেকিং, বীরভূমে পঞ্চায়েত সমিতির সভাপতির শ্লীলতাহানি। দেখুন, এই আবহ, এই পরিবেশের মধ্যেই, এবং সেটা সরাসরি দলের লোকের বিরুদ্ধেই অভিযোগ। 9, সন্দেশখালীর 3 বিজেপি কর্মী খুনের ঘটনায় সিবিআই তদন্ত। 2019-এ 3 জন খুন হয়েছিলেন। চার্জশিট থেকে শাহজাহানের নাম বাদ দেয় সিআইডি। এই তদন্ত আগে সিআইডি করেছিল এবং অভিযোগ ছিল যে সিআইডি শেখ শাহজাহানের নাম বাদ দিয়ে দিয়েছিল। আজকে সেই মামলায় রায় হলো যে এখন সিবিআই তদন্ত করবে একেবারে নতুন করে। আপনারা দেখালাম টপ 10 ব্রেকিং। দেখলেন, বাবার বয়সী এক ভদ্রলোককে মাটিতে ফেলে মারধর করা হচ্ছে, জামা ছিঁড়ে দেওয়া হচ্ছে এবং করা হয়েছে জুতো পেটাও। কারা মারলেন? খড়গপুরের তৃণমূল নেত্রী বেবি কোলে এবং তার অনুগামীরা, মানে তার দলবল। আর মার খেলেন যিনি, তিনি কে? মার খেলেন আমরা বামপন্থী সংগঠনের নেতা অনিল দাস। এলাকায় ভীমদা বলেই তিনি পরিচিত, তাকে ভীমদা বলেই ডাকেন মানুষজন সেখানকার। কিন্তু কেন? সকাল সকালে ছবি দেখে তখন থমকে গেছে খড়গপুরের খড়িদা এলাকা। সকলের সামনেই গাজোয়ারি চলল তৃণমূল নেত্রী বেবি কোলের। রাস্তায় ফেলে প্রবীণকে জুতো পেটা শাসক দলের নেত্রীর। কেউ এগিয়ে আসবে এমন বুকের পাটা কার? রাস্তায় ফেলে মার, তারপর আপনার গায়ে কি দিয়েছে? গায়ে প্রথমে কালো রং নিয়ে এসেছিল, বিচকিরিতে দিয়েছে। দোকানে ঢুকে যাওয়ার পর সেই দোকানের 5 লিটারের ডাব্বা দিয়ে আমার মাথায় মারে। আমি হাত দিয়ে আটকাই, আটকানোর পর পুরো গায়ে শরীরে রং পড়ে। তারপরে দোকানের ভেতর থেকে টেনে হেঁচড়ে বের করার চেষ্টা করলে আমি বেরোইনি। থানায় অভিযোগ দায়ের করেছেন অনিল বাবু। আমরা বামপন্থী সংগঠনের নেতা অনিল দাস, এলাকায় পরিচিত ভীমদা নামে। খবর পেয়েই থানায় যান তৃণমূল কাউন্সিলর প্রদীপ সরকার। 12 ঘন্টার মধ্যে পুলিশ যদি 4 জনকে অ্যারেস্ট করে, আমরা বিকেল বেলা থেকে এনে বসে পুরো খড়গপুর পেরিয়ে বসিয়ে
কেন ভীমদার সাথে আমাদের সবার সাথেই সম্পর্ক আছে, এমন তো বলবো না যে নেই। উনি যে কোনো রেলের যে কোনো সমস্যা নিয়ে থাকে, তো আমি যা শুনেই এলাম, মানে এটা হওয়া উচিত না। যেই করে থাকুক অন্যায় করেছে। আপনাদেরই দলের? হ্যাঁ, আমাদের দল অবশ্যই। তো প্রবীণ অনিলবাবুকে মাটিতে ফেলে জুতো পেটা করা হলো, কিন্তু কেন? জুৎসই উত্তর খুঁজতে নানা রকম অজুহাত দিচ্ছেন যারা এই কাণ্ডটি ঘটিয়েছেন, কিন্তু তৃণমূল নেত্রী বেবি কোলের সেই উত্তর ধোপে টিকলো কোথায়? আমার পাড়ার একটি কেবিল অপারেটর যার নাম হচ্ছে রাজেশ, তার ওয়াইফ দুর্গা সাহু তার ঘরের পায়খানা বন্ধ করে দিয়েছে, দেওয়াল ভেঙে দিয়েছে। সেই ব্যাপারকে কেন্দ্র করে আমি তার সঙ্গে এসে থানায় কমপ্লেন করেছিলাম। তার জায়গা পাঁচিল করেছে, আপনি ভেঙে দিয়েছেন? না না, সেটা আমার নিজের পাঁচিল, আমি নিজে ভেঙেছি। সেটা আমার নিজের পাঁচিল। আপনারা স্পটে গিয়ে চলুন, আমি দেখিয়ে দেবো। ইনকোয়ারি করেছিল এবং সেই জন্য এইটা করা হলো যাতে কারো উপরে কেউ অত্যাচার করলে যে প্রতিবাদ করবে তাকে প্রাণে মেরে ফেলো। এই যে একজন, দুজন, তিনজনের কাছ থেকে 50,000 টাকা করে টাকা নিয়েছে 2 বছর আগে। ওদেরকে নাকি কাজে দেবে, টাকাটা ফেরত দিচ্ছে না, বরং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে উল্টোপাল্টা এদেরকে বোঝানো হচ্ছে। না হয় তার একটা চক্রান্ত চলছে এই তৃণমূল দলের পক্ষ থেকে। আমি প্রশাসনের কাছে দাবি করব 12 ঘন্টার মধ্যে 4 জন যেন অ্যারেস্ট হয় এবং যে ঘরটা ভেঙে দেওয়া হয়েছে, দেওয়াল পায়খানা বন্ধ করে দিচ্ছে, তার দেওয়াল দেওয়া হয় এবং পায়খানাটা চালু করা হয়। তারপরে এদের সঙ্গে যখন দেখা হয়েছে অন্ধকারে, এই মহিলাটার সাথে আর এই খুশবুর সাথে শাড়ি টানাটানি করেছে, চল না নিয়ে যাবো, চল না, এরকম গায়ে হাত দিয়ে বলছে চল না দীঘা ঘোরাতে নিয়ে যাবো। তোদের মুখ্যমন্ত্রী তো দীঘায় রাজ্যে জগন্নাথ মন্দির করেছে। আরো অনেক মহিলা আছে। এই যে আমরা থানায় এখন অভিযোগটা জানাবো। না না, আজকে যেটা হলো, কালকে যেটা হয়েছে, তারপরে আজকে আমরা স্টেপ নিলাম। এর আগেও আমরা জানাবো। মানে কেন করলো ওই রাজেশকে? যেহেতু আমি প্রোটেকশন দিচ্ছি, মানুষের উপর অন্যায় হলে প্রতিবাদ করছি, এই প্রতিবাদী চরিত্র, প্রতিবাদী মুখ এই দল থাকতে দেবে না। জিজ্ঞেস করুন ওদেরকে কোথায় টানাটানি হয়েছে, কবে হয়েছে? অনেকবার হয়েছে। তা কমপ্লেন হয়নি কেন? বাস ঠিক আছে, সেটা হবে। একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে কথার জালে নিজেই জড়িয়ে পড়লেন বেবি কোলে। শাসক দলের নেত্রী তিনি, তা বলে এইভাবে কোনো প্রবীণ মানুষকে রাস্তায় ফেলে পেটানো যায়, গায়ে রং ঢেলে দেওয়া যায়, জুতো পেটা করা যায়? বেবি কোলের নামে কিন্তু বিস্তর অভিযোগ রয়েছে দলের অন্দরেই। তার অ্যাটিটিউড তো বলে দিচ্ছে অনেক কথা। এইভাবে রাস্তায় কোনো ভদ্রমহিলা এই কাণ্ড ঘটতে পারে, একটা চক্ষু লজ্জা, হায়া লজ্জা বলেও তার ব্যাপার থাকবে। কোনো ভদ্রমহিলা, কোনো পুরুষ ভদ্র হলে এটা কেউ করতে পারবেন না। এবং ছবি হচ্ছে তার, তিনি বিলক্ষণ জানেন কেউ না কেউ ছবি তুলছে, গোটা দুনিয়া দেখবে, ওসব দিকে কোনো নজরই নেই। খোদ তৃণমূল জেলা সভাপতি সেই কথা মানছেন যে এই ভদ্রমহিলার নামে দলের ভেতরেই অনেক অভিযোগ আছে, তবু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তৃণমূল জেলা সভাপতি সুজয় হাজরা সেই কথা অবশ্য বলতে পারছেন না। বেবি কোলে শর্মা বলে যে মহিলা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছেন, ইতিমধ্যেই গত 1 বছরে বা গত 1.5 বছরে ওনার বিরুদ্ধে বেশ কিছু এই ধরনের অভিযোগ আমাদের কানে এসেছে। প্রশাসন স্তরে ব্যবস্থা নেওয়া ভীষণভাবে প্রয়োজন আছে। আমরা রুলিং পার্টি করি, ও বলছে আমার পার্টি করতে হবে, এবারে ওরা করতে চাইছে না, ওদের উপর প্রেসার করছে। এরা পার্টিকে জানিয়েছিলেন এই ঘটনাগুলো যে ঘটছে? না, এটা যেটা হয়েছে আমরা তো পার্টিকে জানানো হয়নি, জানাবো আমরা। বেবি কোলে শর্মার নেতৃত্বে যারা যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, তাদের প্রত্যেকের যাতে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় তার আমি দাবি রাখছি। আচ্ছা, এখন তো আপনার পার্টি সব নেতারা আপনার পাশ থেকে সরে গেছে। না দেখুন, কোন নেতা সরে গেছে জানি না, আমরা পাবলিকের সাথে আছি। বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে পারবে না? তৃণমূলের রাজত্ব বলে এত দাপট, এবং যেভাবে বেধড়ক পিটিয়েছে, বয়স্ক লোক জামা কাপড় ছিঁড়ে দিয়েছে, কালি মেখে দিয়েছে, এটা জঘন্য অপরাধ এবং এর ধিক্কার জানানোর কোনো বিকল্প নেই। অবাঞ্ছিত ঘটনা, ভিডিওটি যথেষ্ট বিরক্তির উদ্রেক করে।
জঘন্য। এবং ওনাদের যদি কোনো অভিযোগ থাকে, এখন বলছে 50,000 টাকা নিয়েছি, থানায় গেলেন নাকি? শুনলাম একটা অভিযোগ করা হয়েছে ওই ব্যক্তির নামে মহিলাদের তরফ থেকে, কিন্তু যে অভিযোগই থাক ওইভাবে প্রকাশ্যে কাউকে মারার রাইট কেউ কাউকে দেয়নি। বাংলাদেশে যা হচ্ছে, হাতে আইন তুলছে, মব লিঞ্চিং, এখানেও তো লিঞ্চিং। যে ভিডিওটি দেখা গেছে সেটা একেবারেই বাঞ্ছনীয় নয়। পুলিশ প্রশাসন যা ব্যবস্থা নেয়ার খতিয়ে দেখুক এবং আইনের পথে চলুক। পুলিশের কাছে গেলে কি কোনো বিচার? তৃণমূলের ওই গুন্ডি নেত্রীকে আগে পুলিশের অ্যারেস্ট করা উচিত, তারপরে তো বিচার হবে। এই যে সাদা জামা পরে, সাদা কুর্তা পরে, মহিলাদের সাথে শাড়ি টানা টানি, মহিলাদের উপরে অত্যাচার, অন্যায়, বেবি কোলে কোনোদিন সহ্য করবে না। আপনি মারধর করেছেন তার মানে? মারধর কেন? ওনাকে আমি শেখ শাহজাহান সন্দেশখালীতে এক সময় বাঘে গরুতে যার নামে এক ঘাটে জল খেত, মানে খেতে বাধ্য হতো, সেই শেখ শাহজাহান যার জন্য অনেক পরিবার, অনেক মহিলার চোখের জল পড়েছে, এখন জেলে বসে তিনি কি নিজের চোখের জল ফেলছেন, মানে পাপের প্রায়শ্চিত্ত করছেন? সেই শেখ শাহজাহান এবার আরও চাপে পড়লেন কি এটা প্রশ্ন অবশ্য। এবার 3 বিজেপি কর্মী খুনের তদন্তভার 2019-এ হয়েছিল, সেটা সিবিআই এর হাতে দিল কলকাতা হাইকোর্ট। 2019-এর খুন 3 জন খুন হয়েছিলেন এবং 3 জনই বিজেপি কর্মী এবং সমর্থক ছিলেন। শাহজাহানের নাম চার্জশিট থেকে বাদ দিয়ে দিয়েছিল সিআইডি। শাসকের আশকারায় সন্দেশখালীর বেতাজ বাদশাহ হয়ে ওঠা সেই ত্রাসের কিন্তু শেষ রক্ষা হলো না। ফের শিরোনামে সন্দেশখালী, ফের কাঠগড়ায় শেখ শাহজাহান। সন্দেশখালীতে 3 বিজেপি কর্মী খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পুলিশ ও সিআইডির তদন্তে কার্যত অনাস্থা প্রকাশ আদালতের। বিশেষ তদন্তকারী দল গড়ে এই মামলার তদন্ত করবে সিবিআই, নির্দেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। সিআইডি যখন তার স্বরূপটা উন্মোচিত করেছে তখন ধরা পড়েছে ঐতিহাসিক সিদ্ধান্ত, প্রয়োজনীয় সিদ্ধান্ত। তৃণমূল থেকে বহিষ্কৃত শেখ শাহজাহান। রেশন দুর্নীতি মামলা এবং ইডির অফিসারদের উপর হামলার ঘটনায় শাহজাহান এখন জেলে। 2019-এর 6 জুন সন্দেশখালীর বিজেপি কর্মী প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল এবং সুকান্ত মণ্ডলকে খুন করে দেহ লোপাটের অভিযোগ ওঠে। তাতে নাম জড়ায় শাহজাহানের। 2টি এফআইআর হয়েছিল এই ঘটনায়। প্রাথমিক চার্জশিটে শেখ শাহজাহানের নামও ছিল। পরে সিআইডি এই মামলার তদন্তভার নেয়। চার্জশিট থেকে বাদ যায় শেখ শাহজাহানের নাম। 2022 খুনের মামলাতে শাহজাহানের নাম ছিল, তাতেও সে জামিন পেয়ে যায়। শুরু থেকেই শেখ শাহজাহানকে আড়াল করার অভিযোগ উঠেছিল প্রশাসনের বিরুদ্ধে, যে অভিযোগ বারে বারে তুলছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি শাসক দলের ভয়ে 2টি পরিবার আজও গ্রাম ছাড়া বলেও এদিন অভিযোগ করেন তিনি। 2টি পরিবারের 9 জন এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বা যতদিন তারা মনে করবেন তারা সেফ হাউসে আমার তত্ত্বাবধানে থাকবেন। নারী নির্যাতন, ভেরির জন্য জমি দখল থেকে রেশন দুর্নীতি, একের পর এক মামলায় অভিযুক্ত শেখ শাহজাহান। রেশন দুর্নীতি মামলায় জামিনের আর্জির শুনানি চলছে কলকাতা হাইকোর্টে। এবার বিজেপি কর্মী খুনের মামলাতেও তদন্ত ভার গেল সিবিআই এর হাতে। আরও চাপে পড়ল সন্দেশখালীর ত্রাস শেখ শাহজাহান। সূর্য যেমন পূব দিকে ওঠে প্রতিদিন এবং নিয়মিত পশ্চিমে অস্ত যায়, ঠিক তেমনি আমাদের এই রাজ্য বাংলায় শাসক, শাসন, বিতর্ক, তরজা এসব চলতেই থাকে। যেদিন বড় কিছু হয় না সেদিন বরং খবর। কোন দিন এমন আছে বলুন তো যে বড় কিছু হয় না এবং তৃণমূলের অ্যাঙ্গেল থেকে এইসব খবরের কোনো খোঁজ কি রাখেন রোহিণী পাখিরা? সময় সুযোগ পান? ভাবছেন নিশ্চয়ই যে আমি কোন রোহিণীর কথা বলছি, কার সঙ্গে আপনাদের পরিচয় করাচ্ছি। আসলে তিনি এতটাই ব্যস্ত নিজের জীবন নিয়ে, নিজের জগৎ নিয়ে, যে এসবের খবর রাখার কোনো সময় সুযোগ তার নেই। দেখুন, আপনিও দেখুন তাকে, এই মানুষটির সঙ্গে আগে পরিচিত হন, বাকি কথা না হয় পরে বলছি। আমার ছেলে কোনো খাটতে পারে না, ওইটুকু প্রতিবন্ধী টাকা পাই, সেটাই সংসার চলে। কিছু লোক, বাইরের লোক যে যেমন পারে দিয়ে যায়। আপনার বয়স কত হলো?
আমরা আছি। আশির দুয়ারে পৌঁছে চোখ দুটো এখন একটু শান্তি খোঁজে, একটু স্বস্তি, বেশি কিছু না। দুবেলা পেট ভরে খাবার, নিজের জন্য, 2 ছেলের জন্য। ছেলেরা যাদের দুনিয়ায় অন্ধকার, চোখে আলো নেই, আলো নেই জীবনেও। আমার দুটা ফুটিয়ে দেওয়ার লোক নেই, একখানা কাপড় ধুয়ে দেওয়ার লোক নেই, হ্যাঁ, একখানা থালা ধোয়ার লোক নেই। ওই তো লাঠির উপরে চালে খড়ালো, অসুবিধা খড়া হয়েছে। খুঁড়িয়ে খুঁড়িয়েই এখনো জীবন চালাতে হচ্ছে এই বৃদ্ধাকে। হাত পুড়িয়ে একটু আধটু যা রান্না করেন তাতেই 3 জনের পেট চলে। আসলে চলে কি, নাকি বলা ভালো চালাতে হয়। দক্ষিণ 24 পরগনার সাগর বিধানসভার খান সাহেব আবাদ এলাকা। সেখানে পাখিরা পরিবার ধুঁকতে ধুঁকতে যেন ক্রমেই মুছে যাচ্ছে। প্রশাসন তার পাশে এসে দাঁড়ায়, তাদের দেখভালের দায়িত্ব সরকারের। সরকার যাতে মানবিক হয়ে তাদের পাশে প্রশাসনকে দিয়ে তাদের দেখভাল করে, এই আবেদন জানাচ্ছি। আমি জানি না, আপনি বললেন যখন আমি ফিরে গিয়ে এটা দেখে নেব। দুনিয়াটাই কেমন যেন দেখছি দেখবতে চলছে আজকাল। দেখবেন তো মন্ত্রী মশাই, নইলে বড় বিপদ। প্রতিবন্ধী ভাতা, এইটুকুই ভরসা এই পরিবারের। কটা টাকা সেটা? 3 জনের জীবন চলে, সেই হিসেবটা জানেন তো মন্ত্রী? এই রাজ্যই তো দেখেছে কত কেলেঙ্কারি। মন্ত্রী শান্ত্রী ছোট বড় কত শত নেতার বাড়িতে নোটের বান্ডিল, কোটি কোটির পাহাড়। হিমালয় লজ্জা পেয়ে যাবে যার সামনে। কত টাকা যার হিসেব নেই, কত টাকা যা গুনতে একের পর এক মেশিন নিতে হয়েছে। বড় বড় সব ট্রাঙ্কে পুরে তবে সেসব বের করা গেছে। ইডি এমন কত টাকা বাজেয়াপ্ত করেছে, হিসেব আছে? চুরির টাকা, বেইমানির টাকা, কালো টাকা। কিন্তু এই পরিবারটি, তারা কি পেল? সরকারের কাছ থেকে কি পেয়েছেন রোহিণী, তার 2 ছেলে? চুরি তারা করেননি, করেন না। স্বামীর মৃত্যুর পর বিশেষভাবে সক্ষম 2 ছেলের মুখে খাবার তুলে দিতে দিন মজুরি করতেন রোহিণী পাখিরা। এখন বয়সের ভারে আর পারেন না। সরকার পাশে দাঁড়িয়েছে, উত্তরটা এদের দিকে তাকালেই স্পষ্ট। হাজারো প্রকল্প রয়েছে, হাজার হাজার কোটি বরাদ্দ, কিন্তু এদের বিশেষ কিছুই জোটে না। বড় ছেলের আধার কার্ড হলেও ছোট ছেলের আর করানো হয়নি। কত করবেন রোহিণী একা, কত লড়বেন? ভোট এলেই নেতাদের মুখে প্রতিশ্রুতির বন্যা বয়ে যায় নিয়ম করে। প্রতিশ্রুতি, ব্যাস শেষ। বাস্তবে তার সিকি ভাগও জোটেনি পাখিরা পরিবারের কপালে, তা তো দেখাই যাচ্ছে। কেন দুর্নীতি করাটা শেখা হলো না এখনো, তাই কি এইভাবেই লড়ে যেতে হবে? কারণ ভান্ডার শূন্য ছিল, আছে, থাকবে।
ভান্ডার, বড় অদ্ভুত এই জিনিসটা জানেন, ভান্ডার। আরও দুবার বলি, ভান্ডার ভান্ডার। কারো কারো এই ভান্ডার শুধু ভরা নয়, একেবারে উপচে পড়ছে, আর কারো কারো একেবারে শূন্য খালি, যেমন দেখালাম। রোহিণী পাখিরা একা নন, এই তালিকা আমাদের রাজ্যে বেশ দীর্ঘ, এখনও এই 2025 সালে দাঁড়িয়েও। জলপাইগুড়ির সীমা বাওয়ালির কথাই ধরুন, 1.5 বছরের দুধের ছেলেকে নিয়ে তিনি বেরিয়ে পড়েছিলেন। মা বেরিয়ে পড়েছেন, কোথায় যাচ্ছেন? তিস্তার জলে ছুঁড়ে ফেলতে। চল তোরে দিয়ে আসি তিস্তার জলে। না, শুনতে কোনো ভুল করেননি, মা ছুটেছিলেন ছেলেকে নদীতে, তিস্তার রূপ জানেন তো কেমন নদী, সেখানে ভাসিয়ে দেবেন বলে। নইলে ওইটুকু ছেলের কান্না থামছিল না, খিদের জ্বালায় সকাল থেকে ছেলে কান্না জুড়েছে। সীমা কি করবেন বলুন তো, তার তো কিছু করার নেই, মা কতক্ষণেই কান্না সইবেন, তাই পাষাণ হৃদয় হয়ে ছেলেকে ভাসাতে যাচ্ছিলেন। আসলে সেটাও স্নেহ থেকেই। কোথায় পাবেন ছেলের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার মতো সংস্থান? কিচ্ছু ছিল না ঘরে, সবটা ফাঁকা। দেখুন তো, ঘরের একটা কোণে এই রান্নাঘর, রান্নার গ্যাসটি ছাড়া আর কিছু দেখতে পাচ্ছেন? অতটুকু ছেলের মুখে কি তুলে দেবেন মা? দুধ, সেটা তো তাদের কাছে স্বপ্ন। দুটো ভাত ফুটিয়ে দেবেন, বাড়িতে চাল নেই, ফ্যানটুকুও দিতে পারেননি, সব খালি। এখানে ভান্ডার একেবারে শূন্য, অথচ কত তেলা মাথায় তেল পড়ছে বলুন তো প্রত্যেক দিন। এই যে বাড়ি, আর এই ঠিক বাড়ির পাশেই রয়েছে তিস্তা নদী। এই তিস্তা নদীতেই অভিযোগ যেটা, যে এই তিস্তা নদীতেই নিয়ে গিয়ে তিনি বাচ্চাটিকে ফেলে দিয়েছিলেন, এবং এরপরেই যারা স্থানীয় বাসিন্দারা রয়েছে তারা দেখতে পায় এবং এখান থেকে বাচ্চাটিকে উদ্ধার করে। আমি তো নদীতে ফালানোর জন্য নিয়ে গেছি, কিন্তু ফালাই নেই। কিসের জন্য নিয়ে গেছি, মানে কেন, সমস্যাটা কোথায়? ওই যে করলাম না, সকাল থেকে খাওয়ার নাই বাচ্চাটার, দুধ নাই, কিছু নাই, ও উঠে ওর মতো চলে গেল কাজে। তখন আমি বাচ্চাটারে কি করবো, কেউ তো ঘরে একটু তাকায় দেখে না, আমার অশান্তি আমারই বুক করা লাগে। বাড়িতে খাবার ছিল না? না, খাবার ছিল না। এই থাকা আর না থাকাটাই জীবনের সার সত্য হয়ে উঠেছে এই পরিবারে। নেই খাবার, নেই কাজ, টাকা তো দূরের কথা, শান্তিও নেই। মনের শান্তি থাকে এই যদি কোনো একটা পরিবারের অবস্থা হয়? ময়নাগুড়ির মরিচবাড়ির সীমা এবং বিপুল বাওয়ালির সংসারে দিন রাত অন্ন চিন্তা। 3 বছরের মেয়ে আর বছর দেড়েকের ছেলে, তাদের মুখে খাবারটুকু জুগিয়ে দেওয়া যাবে তো? ডেলি কাজ হয়? ডেলি তো কাজ হয় না, ডেলি কাজ হয় না। আমি আজকে 2 সপ্তাহ ধরে বসা, 2 সপ্তাহ ধরে আমি যে খালি যে একদিন কাজ করছি, 500 টাকা পাইছি, ওটা দিয়ে আমি চাল ডাল এনে রাখছিলাম। এর আগে 1 বস্তা আনছি, ওটা শেষ হয়ে গেছে। না, আমি পাই না। অ্যাপ্লাই করছিলেন? না, আমার আধার কার্ড কিছু নাই, আমার ডকুমেন্টস নাই, আমার স্কুল সার্টিফিকেট ছিল, ডারাই ফেলাইছি তো, নাই। কি অদ্ভুত তাই না? লক্ষ্মীর ভান্ডার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ড্রিম প্রজেক্ট, স্বপ্নের প্রকল্প। এর লক্ষ্যই হলো যাতে বাংলার লক্ষ্মীদের হাতে অন্তত কিছু টাকা তুলে দেওয়া যায় প্রতি মাসে, তাদের পায়ের তলার মাটি একটু যাতে শক্ত করা যায়, সেটাই উদ্দেশ্য। কিন্তু সেটা কি সব ক্ষেত্রে হচ্ছে? এবং ঠিক ঠিক ক্ষেত্রে হচ্ছে, এই তো একটা উদাহরণ তুলে দেখালাম। একটু আগে আবার দেখালাম ওই পাখিরাদের পরিবারের অবস্থা। অশীতিপর বৃদ্ধা, 2 ছেলে, 2 ছেলেই জন্মান্ধ। সীমা বাওয়ালি অন্তত সেই তালিকায় নাম তুলতে পারেননি, কারণ কাগজ নেই, নামও নেই, কেউ দেখারও নেই। পঞ্চায়েত ইলেকশনের থেকে এই বুথের দায়িত্বে আছেন ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত, তার বাড়ির পাশে এরকম ঘটনা। আর পঞ্চায়েতের দায়িত্ব আশেপাশে দেখা, সেটা কিভাবে দেখলো তো ওনারাই বলতে পারেন। একটু যদি খোঁজ খবর রাখতো তাহলে মনে হয় আজকে এই ঘটনাটা ঘটতো না। কারণ মামাটি সরকার তো অনেক প্রকল্পই দিচ্ছে, বিশেষ করে মহিলার থেকে শুরু করে পুরুষ সবাইকে, বাচ্চা শিশু। এটা ছিল শাসক নেতার যুক্তি, আপনাদের শোনালাম। আমরা ওরা করে দিন রাত এরা কাটিয়ে দেন। পঞ্চায়েত বিজেপির হলে তৃণমূলকে খোঁজখবর করতে নেই, রাজ্যটা তো তৃণমূল চালায়। আর পঞ্চায়েতই বা কী করছিল কেউ জানতে পারলো না, কেউ বুঝলো না যে একটা পরিবার কিভাবে লড়তে লড়তে ক্লান্ত হয়ে পড়েছে। বলুন তো, কতটা অসহায় হলে মা তার কোলের সন্তানকে তিস্তার মতো নদীতে ভাসিয়ে দিতে, এই ভাবনাটাতেই সেই মায়ের মাথায় আসে। এত কাণ্ডের পর অবশেষে দৌড়ঝাঁপ হলো। ময়নাগুড়ির জয়েন্ট বিডিও সেখানে গিয়েছিলেন, সীমার বাড়িতে গিয়েছিলেন, নেতারাও এসেছিলেন এবং পঞ্চায়েত থেকে লোকজন এসেছিলেন। একটু হলেও তারা খাবার দাবার দিয়ে এসেছেন তাদের ঘরে। কিন্তু এটা তো সবটাই সাময়িক। আমাদের উদ্বেগ যে এই খাবার শেষ হতে আর কদিনই বা লাগবে, তারপর কি হবে?
ধীরে ধীরে আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট এসব যাতে করা যায়, তারপরে যাতে তারা লক্ষ্মীর ভাণ্ডার পায় বা অন্যান্য সুযোগ সুবিধা, রেশন কার্ডটা প্রপারলি ওদের ট্রান্সফার করানো, পাশেই যেহেতু পাশের গ্রামেই বাড়ি, সংখ্যা করিয়ে যতটুকু পশ্চিমবঙ্গ সরকারের যতটুকু ওয়েলফেয়ার স্কিমের মাধ্যমে যতটুকু তাদের পাওয়া উচিত, সেইটা আমরা তাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আগামীতে। সাধারণ মানুষের পাশে থাকার জন্য কত সরকারি প্রকল্প চালু আছে আমাদের রাজ্যে, কত সাহায্যের কথা বলা হয়, পানও অনেকে, কিন্তু যাদের সত্যিই দরকার, বড় বেশি দরকার, তারা পাচ্ছেন কি না এই ভেরিফিকেশনটা করার লোক আছে। এরকম ড্রিম প্রজেক্ট চালালে এই ভেরিফিকেশনটা অত্যন্ত জরুরি। অনেক তেলা মাথায় তেল পড়ছে। দেখলে হয়তো ময়নাগুড়িতে এই ছবি, মানে যাদের দেখার তারা যদি দেখতেন খুঁটিয়ে, আজকে এই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারতাম না। সাগরে রোহিণী পাখির আর জীবনটাই অন্যরকম হতো। পদে পদে দুর্নীতির যে অভিযোগ, যে রৌজনামচা, চাকরিতে দুর্নীতি, পোস্টিংয়ে দুর্নীতি, সেখানে এই সামান্য চাওয়াগুলো কি খুব বেশি? আমরা তুলে ধরলাম আপনাদের সামনে কয়েকটা উদাহরণ, আগামী দিনেও তুলে ধরব। সরকারি সাহায্য সঠিক লোকের কাছে যাচ্ছে, এটা নিশ্চিত করার দায় কে নেবেন? বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।